সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম খেলার আড্ডা নিয়ে। আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম। আজকের বিষয় টি-20 ব্যস্ততায় ওয়ানডেতে পিছিয়ে কি বাংলাদেশ, সাকিব কি বিসিবির ট্রাম্প কার্ড? এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ক্রিকেটার নাইম ইসলাম ও ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয়ে যদি শুরুতে আলোচনা করতে চাই, বাংলাদেশ ওয়ানডেতে পিছিয়ে আছে। গেল বছর আপনার টি-20 ব্যস্ততায় কিন্তু আপনার বাংলাদেশ ওয়ানডেটা খুব একটা বেশি খেলতে পারেনি। সেই কারণে কি এখন পর্যন্ত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা বেশি থাকছে কিনা? কারণ মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ভালো কিছু স্বপ্ন দেখছে, কিন্তু এখনো পর্যন্ত সে প্রত্যাশা পূরণ হয়নি। না, আমার কাছে মনে হয় যদি পিছিয়ে থাকার কথা বলেন, আমাদের কিছু সিনিয়র প্লেয়ার যখন রিটায়ার্ড করার পরে যখন নতুন একটা টিম বাংলাদেশে এখন খেলছে, সো এই টিমটা ভালো করতে গেলে আপনাকে কিছুদিন সময় দিতে হবে, রেজাল্টের জন্য একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি আশা করি যে কিছু টাইম পেলে এরা আবার খুব ভালোভাবে কামব্যাক করতে পারবে। একটু যদি আমরা সঞ্জয় সাহা পিয়ালের কাছে যাই, সেই জায়গাটাতে আপনিও নিশ্চয়ই দেখেছেন, বেশ কিছু রিপোর্ট আপনিও করেছেন যে বাংলাদেশ ক্রিকেটটা আসলে কি, যে আপনার টি-20 ব্যস্ততার কারণে খুব একটা ওয়ানডেতে তেমন আপনার বেশি সিরিজও খেলা হয়নি গেল বছর। এই বছরের প্রথম একটা অ্যাসাইনমেন্ট, বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়ে শুরু করতে যাচ্ছে বছরটা। কতটুকু চ্যালেঞ্জ থাকবে, মিরাজের নেতৃত্বে কতটুকু স্বপ্ন পূরণ হবে? আপনি যেটা বললেন একদম সত্যি কথা, যে গতবার টি-20 নিয়ে আমরা এত বেশি ব্যস্ত ছিলাম, মানে আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে ওয়ানডে ফরম্যাটটা অনেকটা সচ্ছেলের মতন আর কি, তাদের উপর যত্ন নিত না, ওই টিমটা গড়ে ওঠেনি। আপনি শান্ত নেতৃত্বে একটা সময় আমরা খেলেছি, কিন্তু যখন নাকি রেজাল্টগুলো ফল করছিল, তারপরে কিন্তু ওই শূন্যতাগুলো আমরা দেখেছি যে টি-20-র উপরে অল ফোকাস চলে আসছে, এবং লিটনে একটা টিম তার টি-20 সেট আপ তৈরি করে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য দেখেন আমাদের, কি এত কিছু করার পরেও সে বিশ্বকাপটা আমরা খেলতে পারলাম না। এখন মানে সবার খেলা আমাদের দেখতে হচ্ছে। তো সব কিছুর পরে কিন্তু আমার মনে হয় যে এই যে সিরিজটা আসছে পাকিস্তানের সঙ্গে, তা আমার কাছে সবচেয়ে বেশি খুশি লাগছে এটা যে অন্তত আন্তর্জাতিক ক্রিকেটে আমরা লাল সবুজকে আবার দেখতে পাবো। মানে সমর্থকরা কিন্তু এই চাতকের মতন তাকিয়ে আছে একটা সিরিজ দেখার জন্য। আমরা অনেকদিন খেলা দেখি না বাংলাদেশ টিমের। তো সেই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে এই ওয়ানডে সিরিজটা আমাদের জন্য একটা মানে ঈদের আগে আগে একটা ঈদের মতনই ব্যাপার। এবং আপনি যেটা বললেন যে গত বছর কিন্তু আমরা পাকিস্তান ওয়ানডে ফরম্যাটে আমরা 9টি ম্যাচ খেলেছিলাম, তার ভিতর মাত্র 3টি জিতেছিলাম, মানে 6টিতে আমরা হেরেছি। এবং আমার মনে আছে এখন আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মনে হয় লাস্ট একটা সিরিজ খেলেছিলাম। তো সব কিছু মিলিয়ে এই পাকিস্তান সিরিজটা আমি যেটা মনে হচ্ছে যে ওয়ানডে সিরিজ একটু 2027 ওয়ার্ল্ড কাপ সামনে রেখে আমরা এগোবো। এবং এটাতে আপনি জানেন যে একটা র্যাঙ্কিংয়ের ব্যাপার থাকবে সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সব মিলিয়ে একটা নতুন শুরু, যেটা পাকিস্তানও কিন্তু করছে। তারা টি-20 বিশ্বকাপ ব্যর্থ হওয়ার পরে কিন্তু তারা আবার ঢেলে সাজিয়ে একটা নতুন পাকিস্তান দল আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আসছে। সেই হিসাবে আমাদেরও একটা নতুন শুরু হতে যাচ্ছে মিরাজের নেতৃত্বে নতুন স্বপ্ন নিয়ে। নাইমের কাছে একটু জানতে চাই, যে জায়গাটা আপনি গতকালকে কিন্তু বাংলাদেশ স্কোয়াড দিয়েছে, সে জায়গাটাতে আপনার আফিফ হোসেন ব্যাক করেছেন এবং বেশ কয়েকজন ক্রিকেটার নাহিদ রানা এবং শরীফুল ইসলামও ব্যাক করেছেন। পারফরমেন্স মূল্যায়নটাকে আসলে কিভাবে করা হয়? কারণ আপনিও নিজেও কিন্তু নির্বাচকের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, সে জায়গাটাতে নিশ্চয়ই আপনি অনেক কিছু জানেন, ক্রিকেটার এখন ক্রিকেট খেলছেন। তো নির্বাচন প্রক্রিয়া নিয়ে কতটুকু আপনার স্বচ্ছতা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ পাকিস্তান সিরিজের স্বচ্ছতাটা আছে? আমার কাছে আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে, মানে 2027 সালে যদি ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপের আগে আপনি 2026 সালটা পর্যন্ত আপনি হয়তো অনেক এক্সপেরিমেন্ট করতে পারেন। যারা ডোমেস্টিকে পারফর্মার আছে তাদেরকে সুযোগ দিতে পারেন, এইভাবে আপনি 2026 সালটা করতে পারেন। কিন্তু 2027-এ যখন আমরা ঢুকে যাব, তখন কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন শুরু হয়ে যাবে। আর এখন হচ্ছে ওয়ার্ল্ড কাপে আপনি যদি বলতে চান যে আমরা কোন প্লেয়ারগুলোকে, কোন 20 জন প্লেয়ার আমরা সিলেক্ট করব, যে এই প্লেয়ার খারাপ করলে ওর ব্যাকআপ হিসেবে একে রেডি করবো, ওর ব্যাকআপ হিসেবে বোলিং সাইডে ব্যাকআপ হিসেবে রাখবো, এইভাবে যদি করা হয় 2026 সালটা এইভাবে যায়, আমি বলবো যে নাইম শেখ যেরকম ডোমেস্টিকের রেগুলার পারফর্মার, কিন্তু ও সুযোগ পায়নি। বাট আমার মনে হয় না যে সুযোগ পায়নি দেখে যে ও যে একদম আউট অফ ইয়েতে চলে গেছে ফোকাস, তা না। আমার মনে হয় যে গ্র্যাজুয়ালি সবার সিরিজ বাই সিরিজ সবার সুযোগ আসবে, সুযোগ আসলে সবাই এখন চেষ্টা করবে একটা ভালো টিম গড়ে তোলার জন্য 2027 ওয়ার্ল্ড কাপের জন্য। লিটনের প্রসঙ্গে যদি একটু বলি, আপনার এখনো পর্যন্ত আজকে নাজমুল আবেদিন ফাহিম, পরিচালক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, তিনি কথা বলেছেন এবং লিটনকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তার আছে এবং তিনি জানিয়েছেন যেটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারে যে একটা সবসময় বেশি সমস্যা। কারণ আপনি এর আগেও বলেছিলেন যে আপনার বেশ কয়েকজন ক্রিকেটার যখন চলে গেছে, মিডল অর্ডারে একটা শূন্যতা মানে এখনো পর্যন্ত আছে। তো সেই জায়গাটাতে পূরণের জন্য আপনার লিটনকে দিয়ে চেষ্টা করা হচ্ছে, কতটুকু কাজে আসতে পারে? আপনি যদি বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ আপনি যদি মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা খেলেছিলাম ইংল্যান্ডে, লিটন ওই ম্যাচে সম্ভবত 5 নম্বরে ব্যাটিং করেছিল। সো লিটন আর সাকিব কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিল। সো লিটন ওই সময় গিয়ে যে ইনিংসটা খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, সো কিন্তু মানে নাম্বার 5-এ ব্যাট করেছিল আমি যদি ভুল না হয়ে থাকি। সো ওখান থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন যে মিডল অর্ডারে লিটনকে আপনি একদম যে চিন্তা করবেন না, জিনিসটা এরকম না।
আর ও যেহেতু এক সময় মানে টপ অর্ডারে রেগুলার খেলে, তার মানে এই না যে একটা ব্যাটসম্যান মিডল অর্ডারে নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে না। সো ওকে যদি ওই পরিমাণ টাইম দেওয়া হয় তাহলে আমি খুবই আশাবাদী লিটন মিডল অর্ডারে খুব ভালো করবে। একটু সঞ্জয় দার কাছে যেতে চাই, সেই জায়গাটাতে আপনার লিটনকে আপনি সবসময় কিন্তু টপ অর্ডারে দেখে অভ্যস্ত। মাঝে মধ্যে আমরা টেস্টে তখন আমরা লিটনকে মাঝে মানে মিডল অর্ডারে ব্যাট করতে দেখি, খুব একটা মানে তেমন একটা ফর্মে তেমন দেখাতে পারেনি। পাকিস্তান সিরিজে ভালো খেলেছেন, অ্যাওয়ে যে সিরিজটা ছিল। ওয়ানডেতে এখন মিডল অর্ডারে রেগুলার খেলতে যাচ্ছেন, কেমন করতে পারে? না, আমি যে নাইম ভাই যেটা বললো যে একটা শূন্যতা পূরণ হচ্ছে মিডল অর্ডার বলেন, তা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ, আপনি যদি টিমটা দেখেন আমাদের ওয়ানডে টিমটা, যে এখানে কিন্তু সবসময় একটা ফিল ইন দ্য গ্যাপ একটা ছিল। আপনি ওপেনিং পেয়ারে কিন্তু আমাদের সমস্যাটা প্রায় 2 বছর ধরে আমরা 10টা পেয়ার ইউজ করেছি ওইখানে। আপনি তারপরে লাস্টে এসে আমরা দেখছি যে সৌম্য আর সাইফের যে একটা জুটি ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। তো এই ব্যাপারটি আপনি যদি টপ অর্ডার দেখেন, টপ অর্ডারের পরে আপনি মিডল অর্ডার যে জায়গাটি আসছে, আমি একটা স্ট্যাট দেখছিলাম যে 2024-এ মিডল অর্ডারে আমাদের গড় রান উঠেছিল 24.78 মেবি। 2025-এ এসে সেটা আরও নেমে গেছে, সেটা 18.71 সামথিং। তো আমাদের মিডল অর্ডারে একটা ভয়ঙ্কর অবস্থা চলছে এবং সেখানে দল যেটা চাচ্ছে, আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে লিটন যেহেতু টেস্টে খেলেন, টি20-তে খেলেন এবং আমরা দেখেছি তার ক্রিকেটীয় যে ব্যাটিংগুলো একটা গ্রামেটিক্যাল ব্যাপার থাকে সেখানে হয়তো সে মিডল অর্ডারে ভালো করবে। আসলে এই টিম ম্যানেজমেন্ট চাচ্ছে লিটনকে একটা প্রতিষ্ঠিত করতে ওয়ানডেতে, কারণ আমরা দেখেছি যে টি20-তে তিনি রান পাচ্ছেন, তো ওয়ানডেতেও তাকে একটা সুযোগ দিয়ে আমার মনে হয় যে হচ্ছে। এবং নাইম ভাই যেটা বললো যে এই বছর কিন্তু আমাদের 23টা ম্যাচ আছে ওয়ানডে, অনেকগুলা সিরিজ ঘরের মাঠে। আপনি দেখেন পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, টপ 4 র্যাঙ্কিংয়ের যে টিমগুলো আমাদের খেলার সুযোগ পাচ্ছে আমাদের এখানে। তারপর আপনার জিম্বাবুয়ে যাব, আয়ারল্যান্ড যাব, সাউথ আফ্রিকা যাব, অনেক খেলা। এবং এখানে আপনার প্রচুর ক্রিকেটারকে আপনার যেটা ব্যাকআপ একটা রাখতে হবে এবং সেটা করতে হচ্ছে। হয়তো পাকিস্তান সিরিজে এখানে অনেকে চান্স, আমার মতে আর কি, কেউ কাউকে যেমন আমি একজন ক্রিকেটার কাছে বলতে পারি রিপন মণ্ডল, তাকে কিন্তু আপনি ডিজার্ভ করে তাকে ওয়ানডেতে আপনি একটা সুযোগ দেওয়ার, এবং এইভাবে কিন্তু সবাই আসবে। এবং লিটন আমার মনে হয় যে তাকে দরকার, আসলে বাংলাদেশ দলের জন্য, ওয়ানডে দলের জন্য এই মুহূর্তে লিটনকে দরকার একটা সেটেলমেন্টে নিয়ে আসা, সেটাই হয়তো চাচ্ছে। এবং যুক্তি তো থাকে নির্বাচকদের, অনেক সময় আপনার পছন্দ না হলে কিংবা বাদ দিলে কিংবা নিলে পরে একটা আপনার যুক্তি আমি দাঁড় করাতেই পারবো। সে ক্যাপ্টেন্সি প্রসঙ্গে নিয়ে যদি একটু জানতে চাই যে মিরাজের ক্যাপ্টেন্সি আপনার কেমন লেগেছে পার্সোনালি যদি বলতেন, কারণ এখনো পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ যে একটা ছন্দে ছিল, আগে সবসময় বলা হতো পছন্দের ফরম্যাট, সেই জায়গাটা থেকে সরে এসে কিন্তু এখন একটা অস্বস্তিতে দাঁড়িয়ে গেছে। এখন কি আসলে মিরাজ তার নেতৃত্বে কিংবা তার কৌশলে আসলে বাংলাদেশ কতটুকু এগিয়ে যাবে ওয়ানডেতে? আমার মনে হয় যে একজন ক্যাপ্টেনের না একটা ব্যক্তিত্ব এবং নিজস্ব পারফরমেন্স দরকার হয়। এবং সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে মিরাজের পারফরমেন্সটাকেই আপনি ওয়ানডেতে আমরা যেভাবে প্রত্যাশা করি সেভাবে হচ্ছে। তিনি কিন্তু আপনার আমরা বিপিএলেও দেখেছি এবং অনেক ঘরোয়া তার ক্যাপ্টেন্সি তো আমরা দেখেছি, তিনি বল করতে আসেন এমন সময় যে নতুন ব্যাটার যখন আসেন, চ্যালেঞ্জগুলো ওখান থেকেই নিতে হয়, নিজেকে চ্যালেঞ্জ দিয়ে আপনার অন্যকে বোঝাতে হয়। ক্যাপ্টেন্সিটা এমনই। এবং আমার মনে হয় যে সে যদি সাপোর্ট পায়, সবাই তিনি বারবার সাপোর্টের কথা বলেন, সেই সাপোর্টটা পেলে পরে আমাদের ড্রেসিং রুমে তো আমরা জানি যে অনেক সময় অনেক কিছু হয়, যে ওই হাওয়াটা থাকে না, অনেক ক্যাপ্টেন এসে অনেকভাবে চলে গেছে, করছে। মিরাজকে সেই সাপোর্টটা দেওয়া দরকার। এবং আমার মনে হয় যেহেতু সাউথ আফ্রিকাতে খেলা হবে ওয়ার্ল্ড কাপ এবং মিরাজকে আপনি রাখছেন, তার সামনে আসলে অনেক চ্যালেঞ্জ থাকবে মিরাজের। একই প্রশ্ন নাইম ইসলামের কাছে, তো সেই জায়গাটাতে আসলে মানে ক্যাপ্টেন মিরাজ ওয়ানডের জন্য কতটুকু ফিট এবং নিজে পারফর্ম করে, যেমনটা সঞ্জয় পিয়াল বলছিলেন যে আপনার নিজেকে পারফর্ম করতে হবে, চ্যালেঞ্জে ফেলতে হবে, মিরাজ কি আসলে প্রস্তুত কিনা যে সেই চ্যালেঞ্জে ফেলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য? মিরাজ আসলে প্রস্তুত কিনা আমি এই জিনিসটা বলতে চাই না, আমি বলতে চাই অ্যাট ফার্স্ট আপনার ক্যাপ্টেন হতে হবে একজন মানে লিডার হতে হবে ক্যাপ্টেনকে। আপনার যখনই টিমের কোনো ক্রাইসিস মুভমেন্ট আসবে, সেই লিডার সবাইকে পিছিয়ে রেখে নিজে সামনে যাবে। উনি যেরকম বললেন পিয়াল ভাই যে ও নতুন ব্যাটসম্যান আসলে বোলিংয়ে চলে যাচ্ছেন, আপনি যখনই দেখতেছেন উইকেট পড়তেছে আপনি আসতেছেন, এসে আপনার বোলিং স্পেলটা ভালো করতেছেন, আপনি সুবিধা মতো ব্যাটিং করতেছেন। তো আপনার ক্যাপ্টেন যদি এইরকম হয় তাহলে টিমের ভিতরে খুব একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। তখন টিমের ভিতরে অনেক ধরনের কথাবার্তা হয় যে নিজে সেফ ক্রিকেট খেলে চলে যাচ্ছে। সো মিরাজ অনেক ইয়াং একটা ছেলে, ওর ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। আমি এক্সপেক্ট করব যে ওর মানুষের অনেক জিনিস ভুল থাকবে, অনেক জিনিস ঠিক থাকবে। সো যে জিনিসগুলো ওর ভিতরে মানে ল্যাকিংস আছে, আমি আশা করব সেই জিনিসগুলো যদি ওভারকাম করে ও নিজেকে যদি একটা লিডার হিসাবে মানে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে বাংলাদেশ টিমের জন্য ভালো হবে, মিরাজের জন্য অনেক ভালো হবে। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে বলি, পাকিস্তান কিন্তু আপনার নতুন 6টা মুখ, তাদের
স্কোয়াডে রেখেছেন, অভিজ্ঞ অনেক ক্রিকেটারকে তারা পাশে রেখে নতুন ক্রিকেটারদের নিয়ে এসেছেন। বাংলাদেশ কি আসলে হালকা করে দেখছে কিনা, কিংবা কোনো ধরনের মানে তারা কি কোনো এক্সপেরিমেন্ট চালানোর জন্য বাংলাদেশের সাথে কি কোনো মানে সুযোগ নিতে যাচ্ছে কিনা? না না, আমি যেটা আপনি ফার্স্টেই বললাম যে বাংলা এই 2026 যেটা, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা দেশের টিমগুলো ওরা সবাই এক্সপেরিমেন্ট করে 2027 ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট টিমটা এখান থেকে পিক করবে। সো আপনি বেস্ট টিমটা পিক করতে তখনই পারবেন যখন আপনি একটা ভালো এক্সপেরিমেন্ট করবেন, সবাইকে সুযোগ দিবেন, দেওয়ার পরে আপনি যখন দেখতে পারবেন ইন্টারন্যাশনাল লেভেলে কে কীরকম পারফর্ম করছে। সো আমার মনে হয় পাকিস্তান টিম বাংলাদেশ টিমকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ওরা ওদের 2027 ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এখন থেকে প্রিপারেশন নিচ্ছে। সঞ্জয় সাহা পিয়ালের কাছে একটু জানতে চাই, যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ কি আসলে ভয় পায় কিনা যে আপনার স্কোয়াডে একটু পরীক্ষা নিরীক্ষা করতে, কারণ আপনার যারা আছেন তারা কিন্তু পরীক্ষিত পারফর্মার রেগুলার খেলেই আসছেন। নতুন আপনি যেমন বললেন যে রিপন মন্ডলকে সুযোগ দেওয়া যেত, তো এরকম আসলে সাহস দেখাবে কবে বিসিবি? আপনি পাকিস্তানের কথাই আমরা আসছি, যেমন পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা। আপনি দেখেন পাকিস্তানের যে দুজনকে বাদ দেওয়া হয়েছে, বাবর আজম এবং সায়েম আয়ুব, তারা কিন্তু লাস্ট টি-20 বিশ্বকাপে ভালো করেনি, বাট লাস্ট ওয়ান ডে ম্যাচ তারা শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজ একটা খেলেছিল, সেখানে কিন্তু বাবর আজমের সেঞ্চুরি ছিল, সায়েম আয়ুবের হাফ সেঞ্চুরি ছিল, তারপরেও কিন্তু তাদের বাদ দেওয়া হয়েছে। কারণ কি? কারণ নাইম ভাই যেটা বললো যে বিশ্বকাপ আগামী বছর, এই বছর সবাই একটা কম্বিনেশন সেট করতে চায় এবং পরীক্ষা করতে চায়। প্রত্যেক সিরিজেই কিন্তু সবার একটা এক্সপেরিমেন্টের ব্যাপার থাকে যে সেরা কম্বিনেশনটা আমার কী হবে ওয়ার্ল্ড কাপে। তো সেইখানটায় সেটা করতে গিয়ে কিন্তু তারা বাবর আজম এবং সায়েম আয়ুবকে নেয়নি। তো আমাদের এখানে কিন্তু আমরা যেটা হয় যে মানে আগে এলো সেফ থেকে, আগে ঘরের মাঠে খেলা, ভাই আগে জিততে হবে, পরে হেরে গেলে পরে সবাই বলবে যে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এরকম হয়েছে, এই ব্যাপারটা আমাদের থাকে। আমরা যদি রিসেন্ট একটা উদাহরণে দেখি, আপনি দেখেন ইংল্যান্ডের জ্যাকব ব্যাথেল, তিনি কিন্তু আপনি ঘরোয়া লিগে কোনো তার সেঞ্চুরি নাই, অথচ সেই যে ব্যাথেল আপনি দেখেন এসএজে টেস্টে সেঞ্চুরি করেছে ইন্টারন্যাশনাল এরিনায় এসে ফার্স্ট, ওয়ান ডেতে আপনি সাউথ আফ্রিকার সাথে করেছেন সাউদাম্পটনে, এবং লাস্ট আপনার টি-20তে করলো ইন্ডিয়ার সঙ্গে। তো সিলেক্টররা যদি তার ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দেখতেন যে এই ছেলেটাকে নেওয়া যাবে না, তার সেঞ্চুরি নাই, পারফর্ম নাই, তাহলে কিন্তু সেই ব্যাথেলকে আমরা পেতাম না। তো এরকম কিছু দু একটা আপনার আসলে কি বলে মানে আপনার মানে দাবার যদি কথা বলে, আপনি চেকমেট করার জন্য কিছু ঘোড়া আপনার দরকার পড়বে, যে যাকে নিয়ে আপনি আসলে বাজিমাতটা করতে চান। তো আমার মনে হয় যে সেরকম কিছু ক্রিকেটার এই সিরিজে আমাদের করা গেলেও যেতে পারতো। কিন্তু আবার বললাম যে 23টা ম্যাচ আছে এখানে, হয়তো সামনে করবে তার আসলে বাংলাদেশ ক্রিকেট আসলে সব মিলিয়ে একটা চাপে থাকে। আমরা একটা ব্রেক নিয়ে ফিরছি, আবার আসছি। দর্শক দেখছেন খেলার আড্ডা, নিচ্ছে একটি বিরতির সাথে থাকুন। আপনারা দেখছেন খেলার আড্ডা। আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দল এবং বাংলাদেশ পাকিস্তান কতটুকু বাংলাদেশের জন্য কতটুকু ভালো হবে, সেই জায়গাটাতে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় যে ঘরোয়া ক্রিকেটটা আসলে কি বাংলাদেশে সেই পর্যায়ে পৌঁছেছে কিনা। কারণ এই মান নিয়ে কিন্তু সবসময় একটা প্রশ্ন ওঠে যে ঘরোয়া ক্রিকেট কাঠামো এখনো পর্যন্ত ঠিকভাবে গড়ে ওঠেনি বাংলাদেশের। সেটার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ দলও কিন্তু ভোগে, ভালো মানের ক্রিকেটার পাওয়া যায় না। নিশ্চয়ই আপনিও ক্রিকেট খেলেন, আপনিও সব কিছু দেখেন সামনে থেকে। আপনি যদি ঘরোয়া ক্রিকেটে মান বলেন, আমি বলবো আমাদের লঙ্গার ভার্সন ক্রিকেট এখন আমরা যেটা খেলি সেটা এখন অনেক কম্পিটিটিভ। কিন্তু আমার যেখানে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই NCL T20 যেটা খেললাম আমি, সেই T20তে আপনি যদি দেখেন যে সিলেটে এভরি নেক্সট ডেতে মানে রেগুলার ম্যাচ হচ্ছে। রেগুলার যখন আপনি ম্যাচ খেলবেন, উইকেটের কিন্তু রেস্টের একটা ব্যাপার থাকে। যখন আপনি T20-র মতো ম্যাচে একটা ভালো উইকেট প্রোভাইড যদি আপনি করতে না পারেন, তখন কিন্তু উইকেটে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করাটা টাফ হয়ে যায়। সো ওয়ার্ল্ড ক্রিকেটে কালকে আমরা কি দেখলাম যে ইন্ডিয়া রান করলো 250 রান, আর ইংল্যান্ড অলমোস্ট চেস করে ফেলছিল। যদি আপনার আকসার প্যারেল ওই ক্যাচটা না হতো, তাহলে আপনি বলতে পারতেন না যে ইন্ডিয়া কালকে জিততে পারতো। সো খেলা কতটুকু কম্পিটিটিভ হয়ে গেছে এখন, সেই জায়গায় এটা কেন হচ্ছে? কারণ উইকেটের কারণে। সো আমার মনে হয় যে বাংলাদেশ উইকেটের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা আমাদের আরও অনেক ইমপ্রুভ করতে হবে, যেখানে ব্যাটসম্যানরা মানে বল দেখে হাত থেকে পিক করতে পারবে এখান থেকে আমি কী শটস খেলবো। আমাদের ব্যাটসম্যানদের আপনি যদি দেখেন সিলেকশনে আমাদের অনেক প্রবলেম হয়, কারণ হচ্ছে আমরা হাত থেকে শটস পিক করতে পারি না। হাত থেকে যখন আমি পিক করে ফেলবো যে এই বলারে আমি এখান থেকে রিলিজ হয়েছে, আমি এই শটস খেলবো, তখন কিন্তু আমি অনেক বেশি সময় পাচ্ছি। আমাদের বলটা যখন পিচ আপ করার পরে বলটা কি টার্ন করবে না সোজা আসবে, মানে আমাদের ডিসিশন মেকিং টাইমটা কত কমে যাচ্ছে, যে কারণে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে আমাদের ডিফারেন্সটা তৈরি হয়। সো ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা যদি কম্পিট করতে চাই এবং আরও যদি ইমপ্রুভ করতে চাই নিজেদেরকে, তাহলে উইকেটের ইমপ্রুভমেন্ট ছাড়া আমার মনে হয় বিকল্প কোনো কিছু নেই। সঞ্জয় সাহা পিয়াল কি একমত কিনা যে আপনার যেভাবে উইকেটের একটা কথা বলা হচ্ছে, ক্রিকেটাররা কি আসলে উইকেটের উপরই বেশি নির্ভর হয়ে যাচ্ছে কিনা, কিংবা আপনার ধরেন স্পোর্টিং উইকেটে খেলার অনভ্যস্ততা, যেটা হচ্ছে যে ধরেন আপনার
খেলা যে তারা রেগুলার খেলতে পারছে না স্পোর্টিং উইকেটে, সেটার কারণে কি ক্রিকেটাররা মানে ভালো খেলতে পারছে না কিনা? না, অবশ্যই নাইম ভাই যেটা বললেন তারা খেলে আসছেন, আসলে আমরা দেখছি, আমরা প্রায় 15 বছর 20 মাস প্রায় 16-17 বছর ধরে দেখছি তারা খেলছেন বিভিন্ন উইকেটে। এবং নাইম ভাই যেটা বললেন যে উইকেটের যে ব্যাপারটা থাকে, আপনি দেখেন আমরা কিন্তু সবসময় না একজনকে কাঠ গড়ায় দাঁড়া করাতে পছন্দ করি যে এটা ভালো না ওইটা ভালো না। এই উইকেট নিয়ে কথা হলেই কিন্তু আপনার আপনি খেয়াল করবেন যে গত 6-7 বছর ধরে একজনের নাম আসতো গামিনী ডিসিলভা। তো তাকে মিরপুরে তার সঙ্গে আমার কথা হয়েছিল বেশ কয়েকবার, তিনি হতাশ প্রকাশ করতেন যে আপনারা তোমরা খালি শুধু চাবুক মানে চেঞ্জ করতে চাও, ঘোড়াটা চেঞ্জ করতে চাও না। মিরপুরের যে উইকেট, আপনি ওইখানে আজ থেকে প্রায় 5-6 বছর আগে ওইখানে আউটফিল্ড কিন্তু ডিগ করে পুরো চেঞ্জ করা হয়েছিল, বাট উইকেটটা করা হয় নাই। কিন্তু ওই উইকেটটার বয়স না হলে 20 বছরের উপরে হবে ওই উইকেটটা, সেই যে আপনার 2005 কি 6-এ মনে হয় উইকেটটা করা হয়েছে। তো একটা উইকেটে খেলার পরে ঘাস রাখা হয়, ডাম্পিং হয়, পুরো ওইটা জমে যায়। এবং আপনি যদি সয়েল টেস্ট করে দেখেন ওইখানে কিন্তু আপনি চাইলে পরেও এখন কিন্তু স্পোর্টিং উইকেট কিংবা আমরা যে উইকেটগুলো চাই আসলে নাইমবারা যে উইকেট কথা বলে সেটা হয় না। আর এক মিরপুরে আপনি সব মেলা বসায় দেওয়া হয়, সব ধরনের খেলা হয়। তো ওইখানে আপনার মিরপুরের পরে যে অত্যাচারটা হয়েছে গত কয়েক দশক ধরে, আমি বলবো যে পিচের উপরে, তো পিচটা আপনি চেঞ্জ না করলে পরে এই পিচ নিয়ে আক্ষেপ সবসময় হবে। এখন তো আর কাঠগড়ায় গামিনী নাই, আপনাকে হ্যামিংকে আনা হয়েছে, কিন্তু তারপরেও কিছু হবে না, আপনি ঘোড়া চেঞ্জ করতে হবে চাবুক চেঞ্জ করার আগে। আরেকটি কথা বললাম, যেমন বিকেএসপির উইকেটগুলোর যদি কথা বলি, আপনারা তো তারা ক্রিকেটাররা বোধহয় নিজেদের ভিতরে আলোচনাও করে, ওইখানে এত পাটা উইকেট যে কেউ যখন তখন 300 হয়ে যায়, মানে কেউ রান চাইলে পরে ওইখানে করতে পারা যায়। তো এরকম উইকেটের এই ভ্যারিয়েশনগুলো আছে। এবং নতুন যে আমরা খেলা দেখলাম যে বিসিএল রাজশাহী এবং বগুড়াতে, নাইম ভাই বলতে পারবেন ওইখানকার উইকেটের অবস্থা কেমন? আমার মনে হয় যে উইকেটের এই ব্যাপারটি তো আছেই, তার সঙ্গে আর একটা ঘরোয়া ক্যালেন্ডার। আপনি আমরা বিরতির মাঝে কথা বলছিলাম যে রমজান মাসে কিন্তু পাকিস্তানেও আপনার ওয়ানডে ক্রিকেট খেলা হয় না, কারণ ক্রিকেটাররা অনেকে রোজা রাখেন। সেক্ষেত্রে কিন্তু আপনি টি-20 দেওয়া যেতে পারে এই সময়টা, রমজানকে ধরে যে সন্ধ্যার পরে টি-20টা হতে পারে। সেখানটা আমরা কি দেখছি, আমাদের এখানে কিন্তু এরকম দিনের বেলা এর রোদের ভিতর কিন্তু অনেকে রোজা রেখে কিন্তু ক্রিকেটটা খেলছেন ওয়ানডে, এবং সেখান থেকে কিন্তু আপনি ফিজিক্যালি যদি বলেন সেই 100% সে দিতে পারবে না। এবং এই ক্ষেত্রে আপনার পাকিস্তান যেটা করে যে টি-20 রাতের বেলা এটা হতে পারে। আরেকটি ব্যাপার আপনি যদি খেয়াল করেন যে আমাদের ক্লাব ক্রিকেট কিন্তু একদম মিউট হয়ে গেছে। এটা যদি না করতে পারেন, হয়তো অন্যান্য দেশে ক্লাব ক্রিকেটই নেই, তারা প্রাদেশিক খেলাগুলা খেলে। আমাদের তো এখানে ক্লাব ক্রিকেট দিয়েই আসলে ওয়ানডে বলি এই ফরম্যাটটা সবচেয়ে বেশি, ওখান থেকে ক্রিকেটার উঠে আসে। সেই ওয়ানডে ক্রিকেটের আপনি ক্লাব ক্রিকেটের সাথে দ্বন্দ্ব বিসিবির, এবং আমরা দেখছি যে সেটার বদলে কি করা হচ্ছে, হাইব্রিড একটা মডেল করে বিসিএলে যে এবার করা হলো এরকম করা হচ্ছে। তো এটা দিয়ে আসলে সমাধান হবে না, আপনার ক্লাব ক্রিকেট বাঁচিয়ে রাখতে হবে এবং এটা বোর্ডকে আগিয়ে আসতে হবে, ক্লাবদের সঙ্গে বসতে হবে, তাদের সাথে সমস্যা থাকলে কথা বলতে হবে খোলামেলা। কিন্তু ক্লাব ক্রিকেট ছাড়া আসলে ক্রিকেটার উঠে আসবে না, কারণ এই বিসিবির কমিটি টিমের মতন তারা হয়তো টাকা দিবে, কিন্তু আপনি জোর করতে পারবে না যে তুমি কেন পারফর্ম করতে পারে না। কিন্তু একটা ক্লাব যদি আপনি খেলেন, সে কিন্তু আপনি পারফর্ম না করলে পরে তার জবাবদিহিতা থাকবে। তো এইটাই এই চাপটাও কিন্তু ক্রিকেটারদের একটা বড় হতে আসলে গড়ার জন্য আসলে তাদের দরকার হয়। তো আমার মনে হয় যে ক্লাব ক্রিকেটটা বাঁচাতে হবে। বাংলাদেশ পাকিস্তান সিরিজ আরেকটা কারণে কিন্তু আপনার আলোচনায় ছিল সাকিব ফিরছেন, এই বিষয়টা নিয়ে সবসময় কিন্তু আলোচনা ছিল যে এখনো পর্যন্ত সাকিব কবে ফিরবেন। তারপর হচ্ছে তার মামলার যে নথিপত্রগুলো ছিল সেটা কিন্তু আপনার মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেছে। অবশেষে জানা গেল যখন আপনার গতকালকে স্কোয়াডটা দেওয়া হলো সাকিব নেই, এবং পরবর্তী যে নিউজিল্যান্ড সিরিজে সেখানেও থাকবেন কিনা সেটাও কিন্তু এখনও ধোঁয়াশা আছে। আজকে নাজমুল আবেদিন ফাহিমকে প্রশ্ন করা হয়েছিল, তিনি তখনই কিন্তু বলেছেন যে আসলে সাকিবকে আছেন কি নাই সেটা কিন্তু আপনার স্কোয়াডেই টের পেয়ে গেছেন। এটা আসলে কি বিসিবি একটা কোনো ধরনের কি সাকিবকে নিয়ে কি যে আপনার কোনো বিতর্ক এড়ানোর কি কোনো কৌশল খুঁজছে কিনা, যে আপনার যে কোনো বিতর্ক আসলো সাকিবকে সামনে এনে দিল? না, আমি এটা আরেকটা চ্যানেলে আমি বলেছিলাম যে যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াবর্ষীর ঘুম নাই। সাকিব কি করবেন, সাকিবের আপনি কোনো মন্তব্য দেখেছেন কোনো মিডিয়াতে? তিনি কি বলেছেন, তিনি খেলতে চান কিনা, তিনি দেশে আসবেন কিনা, সেটা নিয়ে ঠিক নাই। এদিকে আমরা সবাই মিলে করছি তিনি আসবেন, বিসিবির থেকেও বলছে। এটা আমার মনে হয় যে একটা জাস্ট আমি এখনো বিশ্বাস করি না তার সম্ভাবনা। এবং যেটা হয়েছে যে আপনার বৃষ্টি না আসলে মেঘ দেখে শুধু আমি বিশ্বাস করা ঠিক হবে না। এবং যেটা বলছেন যে আপনার সাকিব কিন্তু এই মার্চে আপনি 39 হবে, এবং 40-তে আপনি যদি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন তারা 40 বছর হবে। এই বয়সে আপনি এই মুহূর্তে অ্যাক্টিভ ক্রিকেটার ওয়ানডে খেলছে কে আছে ওয়ার্ল্ড ক্রিকেটে? আমি সার্চ করেছিলাম এবং দেখলাম যে সেকেন্দার রাজা আছেন, এর বাইরে আর কোনো ক্রিকেটার নেই।
তো আপনি কেন আপনি ব্যাকফুটে যে আপনি ঠিক আছে সাকিব আমরা সম্মান করছি, সাকিব অনেক কিছু করেছে, সাকিবকে আমরা সম্মান দিব, কিন্তু আপনি একটা নতুন দল গড়েন, আপনি যেটা বলছেন যে পাকিস্তানও কিন্তু করছে, আপনি নতুন ট্যালেন্ট নিয়ে আসছে, নতুন কিছু খুঁজতে হবে। আপনি সাকিবের পরে এখন ভরসা করে সাকিবের সেই পারফরমেন্স, আপনি শরীর বলেন সব কিছুই কিন্তু স্পোর্টসে কিন্তু এটা আপনার চাইলে পরে মন চাইলে পরেও হবে না, একটা ব্যারিয়ার থাকে। তো আমার মনে হয় যে সাকিব অধ্যায়টা আমার মনে হয় যে আপাতত ইয়ে রেখে আমাদের এগোতে হবে, যে আসলে আমাদের সামনে এগোতে হবে। সাকিব যদি কখনো আসেন তখন আমরা নয় কথা বলবো তাকে নিয়ে, আপাতত নয় নাই বলি। নাঈম ইসলামের সাথে কিন্তু সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের, আমরা বেশ কয়েকটা এর আগেও দেখেছি ক্যান্সার ফাউন্ডেশনে কিন্তু আপনারা একসাথে কাজ করেছেন এবং খুব কাছ থেকে আপনি তাকে চেনেন। সাকিবের মানসিকতা সম্পর্কে কিংবা তার ফিটনেস সম্পর্কে সবকিছুই আপনার অবগত, সবকিছু আপনি জানেন। এই পর্যায়ে এসে যখন ভক্তরা আসলে চায় যে সাকিব 2027 বিশ্বকাপ খেলুক, আপনি কতটা মনে করছেন যে আসলে বাংলাদেশ হিসেবে আপনার সাকিব থাকতে পারেন কিনা কিংবা খেলতে পারেন কিনা, এই প্রেক্ষাপটটা কিরকম হতে পারে? থাকতে পারবে কি খেলতে পারবে এটা ডিপেন্ড করছে আসলে ওর টোটালি ফিটনেসের উপরে। কারণ আপনি যখন 40-তে চলে যাবেন, 40তে যাওয়ার পরে আপনার ফিটনেস মেনটেন করা অনেক একটা বড় বিষয়। তারপরে আপনার যখন এজ হয়ে যাবে, এজ হয়ে গেলে অটোমেটিকলি আপনার বডি একটু স্লো হতে শুরু করবে, রিয়াকশন মুভমেন্ট একটু স্লো হবে। তাছাড়া আমরা যদি গ্রেট প্লেয়ারদের দেখি, টেন্ডুলকারের মতো গ্রেট প্লেয়ারও কিন্তু একটা এজের কারণে খেলা ছাড়ছে। আপনি যদি তার লাস্ট টেস্টও দেখেন, ওই টেস্টেও কিন্তু উনি রান করেছেন। সো এজ একটা খুবই বড় ইস্যু এখানে। সো আমি বলবো যে সাকিবকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সব কিছু আমরা সবাই চাই সাকিব আসুক, বাংলাদেশের জন্য খেলুক, বাংলাদেশ থেকে রিটায়ার্ড করুক, এটা আমরা সবাই চাই। সাকিবের ভক্ত যারা আছে তারাও চায়। সো বোর্ড থেকে যে উদ্যোগটা নিয়েছে সাকিবকে ফেরানো, আমি বলবো অবশ্যই এটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ গভর্নমেন্টও যদি যেটা করে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো হবে। এবং আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট এখন সাকিব যেহেতু এখন নেই, ওকে ফেরানোর যে প্রসেস সেই প্রসেসটা চালু থাকুক, কিন্তু সাকিব ছাড়া বাংলাদেশ টিম কিভাবে কি ভালো করবে সেটার দিকে যদি আমরা বেশি মনোযোগ দিই তাহলে আমার বাংলাদেশ টিমের জন্য বেটার হবে। বিসিবি কি কখনো এরকম চেষ্টা করেছে কিনা যে আপনার ভবিষ্যৎ সাকিব খুঁজে বের করার, কিংবা আপনার যেরকমভাবে প্রতিভা অন্বেষণ করা হয় কিংবা কোনো ক্রিকেটারকে গড়ে তোলা হয়, সেই জায়গাটাতে আসলে বিসিবির কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছেন যে আপনার নতুন কোনো সাকিব খুঁজে বের করার তারা কোনো চেষ্টা করেছিলেন কিনা অতীতে, বর্তমানে করছেন কিনা? দেখেন, আপনি যদি সাকিব খুঁজতে চান, সাকিব খুঁজতে গেলে বিসিবি তো সবসময় আসলে আমাদের এজ লেভেল ক্রিকেট হচ্ছে, স্কুল ক্রিকেট হচ্ছে, তারপরে আমাদের বিভিন্ন ধরনের ন্যাশনাল লিগ, বিসিএল, তারপর বিপিএল সব কিছুই হচ্ছে। এখন আপনি চাইলেও কিন্তু সেকেন্ড মেসি খুঁজে পাবেন না। সাকিব হচ্ছে বাংলাদেশের মেসি। আপনি এইসব গড গিফটেড প্লেয়ার কিছু থাকবে যাদেরকে আপনি চাইলেও তাদের আপনি রিপ্লেসমেন্ট পাবেন না, এবং এইরকম ট্যালেন্ট খুঁজে বের করাও টাফ। এইরকম ট্যালেন্ট গড গিফটেড আল্লাহ যদি দেয় তাহলে আপনি পাবেন, তাছাড়া আপনার পাওয়াটা টাফ। একটা প্লেয়ার হয়তো বা পলিশড হয়ে নিজেকে অনেক ইমপ্রুভ করতে পারে, কিন্তু আপনি ওই লেভেলে যদি নিয়ে যেতে চান তাহলে গড গিফটেড কিছু থাকতে হবে। আমার মনে হয় সাকিব গড গিফটেড, সো সাকিব খুঁজে বের করা টাফ। আমরা সঞ্জয় সাহেব পিয়ালের কাছে একটু জানতে চাই যে হচ্ছে সাকিবকে নিয়ে অনেক বড় একটা মন্তব্য করেছেন, সাকিব বাংলাদেশের মেসি, এটা অনেকেই মনে করেন এবং অতীতেও মনে করতেন, এখনও মনে করতেন। আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিতে আপনার এরকম কি মেসি এখন বাংলাদেশ দলের জন্য প্রয়োজন কিনা? কারণ বাংলাদেশ ওয়ানডে দলটা নিয়ে স্বপ্ন দেখছে 2027 বিশ্বকাপ খেলার জন্য, সেই জায়গাটাতে বাংলাদেশের একটা মেসি দরকার কিনা? না, এটা হলে তো ভালোই হয়, যেটা নাইম ভাই বললেন। এটা আসলে আপনি ওই যে খুঁজে গিয়ে কিংবা মানে যেটা হয় না যে এটা চাইলে পরে আমি এখানে 100 জন নিয়ে এসে আমার একজন দরকার, ওইভাবে হয় না। এটা আসলে গড গিফটেড ব্যাপার। কেউ যখন সুযোগ পায়, সেই সুযোগটা যখন কাজে লাগায়, হয়তো 5 দিন পারবে না, 1 দিন দেখাই দিবে। আপনি যদি সঞ্জু স্যামসনের কথাই বলে, আপনি দেখেন এই ছেলেটার আমি একটা স্টোরি পড়ছিলাম যে সে কিভাবে উঠে এসেছে। তিনি কিন্তু দিনের পর দিন বসেছিল সাইড বেঞ্চে, যখন সে সুযোগ পেয়েছে তখন সে বড় মঞ্চে পারফর্ম করে দেখিয়ে দিয়েছে। তো এই এখন যারা আছে এদেরও তো এই সুযোগটা আছে, তারা যদি ওইভাবে করতে পারে, আমরা কেন পারি না? ক্রিকেট খেলা আপনার অবশ্যই সবাইকে, যদি সাকিব আমরা যদি একটা মেসি না পাই, হ্যাঁ 5টা ডি মারিয়া তো পাইতে পারি, তো সেটাও হতে পারে। তো এটা আমার মনে হয় যে ওইভাবে সাকিবকে খুঁজে কিংবা সাকিবের জন্য হাফিত্তিশ করে আসলে বসে থাকলে হবে না। যারা আছে এখানে আপনি তাদের ভিতর থেকে আসলে উঠে আসতে হবে এবং বড় মঞ্চে পারফর্ম করতে হবে। এশিয়া কাপ ছিল আমাদের একটা বড় মঞ্চ, সেখানে পারফর্ম করে কিন্তু তিনি সামনে এসেছেন। তো বড় মঞ্চগুলোতে পারফর্ম করতে হবে। আপনি হয়তো ঘরোয়াতে রান করতে পারেন, প্রচুর রান করবেন, সবাই করবে, কিন্তু যখন নাকি বড় মঞ্চে দেখবেন না, তখন সবাই দেখবে। এটার মানে আপনি যখন ঘরোয়াতে রান করছেন তখন আমরা মিডিয়াতে দেখছি এই ছেলেটা ভালো খেলছে, কিন্তু সেই পাঠক হয়তো ওইটা পড়ছে কিন্তু সে দেখছে না। কিন্তু যখন বড় মঞ্চে করবেন তখন কিন্তু সে নিজেই জাজ করবে যে না, এই ছেলেটা পারে, এই ছেলেটার উপর ভরসা করা যায়, সে তখন তার সাপোর্টার হয়ে যাবে। এবং এভাবেই কিন্তু গড়তে হয়। সাকিব কিন্তু একদিনে হয়নি। সাকিব আমার মনে হয় যে প্রথমে তিনি ছিলেন বোলার, তারপরে তিনি ব্যাটার হয়েছেন এবং পরে তিনি মাথা দিয়ে খেলতেন। তো এইভাবেই কিন্তু সেও তার ভিতরে ওইগুলো নিয়ে আসছে। তো এই সুযোগটা সবারই থাকে,
তো সেই সুযোগটা কাজে লাগাইতে হয়। আমরা আরও আলোচনা করবো, একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন খেলার আড্ডা, নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আবারও খেলার আড্ডায়। আমরা দুজনের কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতির আগে। এখন আমরা যেটা আলোচনা করব যে টি-20 বিশ্বকাপ চলছে, গতকালকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে, আপনি নিজেও দেখেছেন এবং দুজনে আপনারা দেখেছেন যে প্রায় 500 রান হয়ে গিয়েছিল বাংলাদেশ। আপনার সেই জায়গাটাতে ধরেন আপনার ভারতের দেয়া রান কিন্তু চেস করে ফেলছিল ইংল্যান্ড। ক্রিকেটটা যখন এতটুকু চলে গেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে এখন ফাইনালের আর ম্যাচ বাকি আছে, ভারত নিউজিল্যান্ড খেলবে, সেই জায়গাটাতে আপনার সবচেয়ে কম্পিটিটিভ কিংবা যে শিরোপা জিততে পারে কাকে মনে হচ্ছে? এখানে ফেভারিট যদি বলেন আপনি, অবশ্যই ভারত, কারণ ভারতের মাটিতেই খেলা হচ্ছে, আর ভারতের উইকেটে যদি খেলা হয় আপনি খুবই সুন্দর উইকেট পাবেন, হাই স্কোরিং ম্যাচ হবে। এবং ইন্ডিয়ার যে বোলিং সাইড আছে সেই বোলিং সাইড আমি বলবো যে হাই স্কোরিং ম্যাচে ডিফেন্ড করার জন্য ইন্ডিয়ার বোলিং সাইড খুব ভালো একটা বোলিং সাইড। সঞ্জু শাহ পিয়ালের কাছেও একই প্রশ্ন যদি রাখতে চাই, ভারতের বোলিংটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করতেন, যে এত ম্যাসিভ একটা টার্গেট দিয়েছিল, পরবর্তীতে কিন্তু ডিফেন্ড করতেও সক্ষম হয়েছে তারা, ফিল্ডিং কিংবা বোলিং সবখানেই আপনার মোটামুটি পারদর্শিতা দেখিয়েছে। কি মনে হচ্ছে ফাইনালের জন্য তারা কতটুকু? না, নাইম ভাই যেটা বললেন যে ভারতের মাঠে খেলা, দর্শক থাকবে প্রায় 1 লাখের মতন। ওই স্টেডিয়ামে দেখেছি, ওই স্টেডিয়ামে গিয়েছি এবং কভার করেছি লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনালটা, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা। আমি দেখেছি যে অস্ট্রেলিয়ার সঙ্গে তারা কিন্তু সব কিছুতে ফেভারিট ছিল, কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের কাছে, ট্র্যাভিস হেডের কাছেই তারা হেরে গিয়েছিল। তো ওই চাপ সামলাতে পারেনি। এবং বর্তমানেও আপনি যদি খেয়াল করেন যে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা, এবং সেখানে ফিন অ্যালেন, আমরা যেই তার রুদ্র মূর্তিটা দেখলাম ইডেনে, তার যদি 80%ও সেদিন আহমেদাবাদে করতে পারে, তাহলে কিন্তু ভারতের জন্য আসলে খুব টাফ হয়ে যাবে। এবং সেই স্টেডিয়ামটা কিন্তু তাদের জন্য অতটা পয়া না ভারতের জন্য। এবং আমার মনে হয় যে ভারতীয়র সবচেয়ে দুর্বলতার জায়গাটা, আসলে তাদের যে শক্তির জায়গাটা আমরা ভাবতাম সেটা হলো স্পিনার। আপনি যদি দেখেন সে ম্যাচটি, মুম্বাইয়ের ম্যাচটি, সেমিফাইনালের ম্যাচটি, বুমরার সেই 18তম ওভারটিতে তিনি যদি ওই সম্ভবত 9 রান দিয়েছিলেন, 6 আর 9 2 ওভারের, ওই দুটি ওভারেই বুমরার ওই দুটি ওভার, ওই কয়েকটি ইয়র্কার, সেখানেই কিন্তু ম্যাচটি আসলে ভারত জিতে গিয়েছে এবং ইংল্যান্ড সিটকে গিয়েছে। তার আগে কিন্তু আপনি বরুণ চক্রবর্তী যেটা আমরা দেখলাম, তার বলগুলা, সে 64-র মতন রান দিয়েছে, তো যে সে যেটা গুগলিগুলো করতো সেটা তার মিসিং। এবং আমরা দেখলাম যে অক্ষর প্যাটেল, তার বোলিংও কিন্তু সেরকম, সে ফিল্ডিং করেছে ভালো, পুষিয়ে দিয়েছে। বাট ভারতের এই দুজন স্পিনার, আমার মনে হয় যে এই দুজনই স্পিনার, এবং ভারতের সবচেয়ে আরেকটি দুর্বলতার জায়গা তাদের হলো 6 বোলার, যেটা তারা শুভমান গিলকে দিয়ে, শিবম দুবেকে দিয়ে তারা করছে, সেটা যে কিন্তু তারা অনেক এই জায়গাটা তাদের আমার মনে হয় যে ল্যাকিং আছে। এবং নিউজিল্যান্ডের কথা যদি বলি, নিউজিল্যান্ডের এই ব্যাটে এই যে ইয়েটা আছে, তারা কিন্তু ভারতের সঙ্গেই তারা সিরিজ জিতেছিল কিছুদিন আগে, ওয়ার্ল্ড কাপের আগে, এবং তারা কিন্তু এই কন্ডিশনের সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছে। এবং নিউজিল্যান্ড যে বোলিং যেটা বলি, আমি যদি বোলিংয়ের বলি, স্যান্টনার বলেন, আপনার রাচিন বলেন, তো তাদের স্পিনও আছে, এবং তাদের যে পেস বোলার যারা আছেন, যে দুজন ম্যাট হেনরি এবং আরেক কে জন আছেন, তো সব মিলে কিন্তু নিউজিল্যান্ডকে আমি একদম ফেলে দিচ্ছি না। আপনার ভারত হয়তো ফেভারিট হতে পারে তাদের ঘরের মাঠে, এবং গতবার ওয়ার্ল্ড কাপ হারার পরে কিন্তু ভারতের কোচ এবং ক্যাপ্টেন তখন রোহিত ছিলেন, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, তারা একটা আফসোস করেছিলেন যে ভারতীয় সাংবাদিকরা তাদের জিজ্ঞাসা করছিল, তোমরা এতগুলো ম্যাচ জিতলা আর ফাইনালে এসে হেরে গেলা। তো তারা তখন বলছিল যে আমাদের ওইটাই আসলে ভুল হয়েছে, আমরা যদি একটা ম্যাচ আগে হারতাম তাহলে হয়তো আমাদের এই হারটা আজকে হতো না। তো ভারত কিন্তু অলরেডি একটা ম্যাচ হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে। সব মিলে কিন্তু ভারত এবং নিউজিল্যান্ডের যেটা খেলাটা ফাইনালটা হবে, আমার মনে হয় যে পুরো ম্যাচটা হবে পাওয়ার হিটিংয়ের, একটা জায়গায় আপনার পাওয়ার নিউজিল্যান্ডের, তারা গায়ের চড়ে বেসবল খেলছে। এবং আরেকটি হলো ভারতের যদি দেখেন, তারা স্কিল পাওয়ার, তারা স্কিল দিয়ে খেলছেন। সঞ্জু স্যামসনের কথা যদি বলি, তারা স্কিল দিয়ে খেলছেন। তো এই জায়গাটা দুই দলের আমার মনে হয় যে দারুণ একটা ম্যাচ হবে। এবং কি ফ্যাক্টর হয়ে যেতে পারে আসলে আপনার ওই কোনো একটি স্পেল, কারো একটি বোলার, এবং সেটা বুমরা, ব্যাটেলটা আসলে জমজমাট হবে। তো সেই জায়গাটাতে স্পটলাইটে যদি আমরা বলি, যে আপনি দুই দলের কথাই আলাদা করে একদম অ্যানালাইসিস করে বলেন, দুই দলের যদি আপনি ট্রাম্প কার্ড বলা যায়, যে কোন দুটা ক্রিকেটার আসলে দুই দলের মধ্যে থাকতে পারবে, নজরে থাকবে সবার, আমি এই ক্ষেত্রে আমার মনে হয় যে টি-20-র এই ক্ষেত্রে ভারতের একটি বলার, একটি অলরাউন্ডারের কথা বলবো, তাকে হয়তো আপনার যে কম রান করবে, কম বোলিং করবে, বাট ইম্প্যাক্ট ভারতের এখন যেটা, এবং টি-20-তে যেটা হয়েছে, ইম্প্যাক্ট ক্রিকেটার কে হতে পারে, সেটা আমার মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া। তার শুরুর 2টা ওভার এবং লাস্টে এসে যে তার স্লগ ব্যাটিংটা, এটা কিন্তু ভারতের একটা প্লাস পয়েন্ট। এবং নিউজিল্যান্ডের আমি যদি বলি যে নিউজিল্যান্ডের এই মুহূর্তে তাদের ওপেনিং পেয়ার সবচেয়ে দুর্ধর্ষ ওপেনিং পেয়ার এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে, হ্যাঁ, ফিন অ্যালেন এবং তার পরবর্তীতে যারা আছেন আপনার, সব মিলে আমার মনে হয় যে নিউজিল্যান্ড এবং ভারতের এদিকে হার্দিক পান্ডিয়া বলেন, ওদিকে আপনার আমি যদি বলি যে ফিন অ্যালেন, তাকে যদি শুরু থেকে তাকে থামানো না যায়,
তিনি কিন্তু সেদিন হারিকেন তুলে দেবেন ওইখানে। নাইম ইসলামের কাছে একই প্রশ্ন, আসলে দুটো দলের আপনার সবচেয়ে বেস্ট ক্রিকেটার কিংবা ট্রাম্প কার্ড যদি বলা যায় যে ফাইনালে আসলে তাদেরকে মানে ব্যবধান করে দিতে পারে ম্যাচের, কোন দুজন ক্রিকেটার হতে পারে? আসলে তো অনেক প্লেয়ারই আছে, আর দুইটা টিমই খুব ব্যালেন্স টিম, ওরা মানে ওয়েল ডিজার্ভিং টিম হিসেবে ফাইনাল খেলছে। সো আপনি যদি বলেন যে দুইটা টিমের মধ্যে ডিফারেন্স করে দেওয়ার মতো, আমি বলবো যে নিউজিল্যান্ডের ব্যাটিং সাইডে যদি ফিন অ্যালেন লাস্ট ম্যাচ যেরকম খেলেছে এরকম যদি একটা ইনিংস খেলতে পারে তাহলে বলবো যে নিউজিল্যান্ড অনেক অ্যাহেড চলে যাবে। আবার ডিপেন্ড করছে যদি আপনি বুমরা যে আছে, বুমরা যদি ওর যে 4 ওভারের স্পেলটা, সেই স্পেলটাই যদি মানে গতদিনে আমরা দেখেছি ম্যাচের ডিফারেন্স ছিল কিন্তু বুমরার ওই 4টা ওভার। সো বুমরা আমি বলবো আমার কাছে হচ্ছে বুমরা এদিকে আর ওইদিকে হচ্ছে ফিন অ্যালেন। ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু এর মাঝে কিন্তু আপনার ফুটবলেও কিন্তু চলছে। বাংলাদেশ নারী এশিয়ান কাপে খেলছে এবং দুটো ম্যাচ কিন্তু এর মধ্যে হয়ে গেছে। যদি আমরা পারফরমেন্সের কথাও যদি একটু বলি, সঞ্জয় সাহা পিয়ালের কাছে জানতে চাই, প্রথম ম্যাচটা দেখলেন এবং আজকের ম্যাচটা দেখলেন, বাংলাদেশ আসলে মানে 7টা গোল হজম করেছে, তো কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারলো, কতটুকু ভালো খেললো? আমি দুটা ম্যাচই দেখলাম এবং আজকের ম্যাচটিতে দেখে আমার মনে হলো যে কিম ইয়ং জনের উত্তর কোরিয়ার রোবোটিক ফুটবলের সঙ্গে আসলে আমাদের আবেগের একটা লড়াই চলছিল, কিন্তু আবেগ দিয়ে আসলে হয় না। আমরা দেখলাম তাদের গতি, তাদের স্ট্যামিনা, তাদের পাওয়ার। আপনার দুই উইং থেকে যখন নাকি ওই যে উত্তর কোরিয়ার দুইজন উঠছিল, আসলে আমরা তাদের সঙ্গে দৌড়েই পারছিলাম না। তাদের সঙ্গে আমরা গতিতেই হেরে গিয়েছি। আমাদের কিন্তু কালকে আজকে ফরমেশনটা ছিল বাটলারের 5-3-2, মানে এতটা ডিফেন্সিভ ছিল। তারপরেও কিন্তু আপনি দেখেন যে আমরা কিন্তু মানে উইংয়ে উঠাইতে পারি না। আমাদের ঋতুপর্ণা মিডফিল্ডে বসে আছে, তার কাছে বল পাস আসছে না। মানে আমরা যে রক্ষণ থেকে আক্রমণে যাব, মাঠে এসে থেমে যাচ্ছে, একটি গোলমুখে শট নিতে পারেনি। সেখানে ওরা 16টি নিচ্ছে না 11টির জন্য নিয়েছে। তো আমার মনে হয় যে আসলে আমি পরে খেয়াল করলাম যে ওদের দলটা এত কি জন্য। তো আপনি র্যাঙ্কিং তো আমরা সবাই জেনে গেছি, তারা 9, আমরা 112, এই তফাৎটা তো আছে। আরেকটি ব্যাপার আমি অবাক হয়ে গেলাম যে তারা কিন্তু আপনার প্রায় 12 বছর তারা ইন্টারন্যাশনাল ম্যাচই খেলেনি। তাদের নিষিদ্ধ ছিল ডোপিংয়ের কারণে, তাদের 6 জন ডোপিংয়ের কারণে 4 বছর নিষিদ্ধ ছিল উত্তর কোরিয়া নারী ফুটবল দল। এবং তারপরে করোনার কারণে তারা 4 বছর খেলেনি। সব মিলিয়ে প্রায় 8 বছর তারা 2টা ওয়ার্ল্ড কাপ মিস করেছে। এইবার ওয়ার্ল্ড কাপ খেলছে এবং এর ভিতরে কিন্তু তারা অসাধারণ কিছু কাজ করেছে। এবং কিম ইয়ং জং যার কথা আমরা বললাম, আমি খেয়াল করলাম যে তিনি পিয়ংইয়ংয়ে একটা মানে ইন্টারন্যাশনাল ফুটবল স্কুল তৈরি করেছে শুধুমাত্র মেয়েদের জন্য। মানে তারা কতটা এগিয়ে গেছে আপনারা দেখেন, তারা নিজেদের ভিতরে থাকে কিন্তু তারা কতটা এগিয়ে গেছে। তো সব মিলে আমার মনে হয় যে আমরা তাদের কাছে গতির কাছে হেরে গেছি। আরেকটা আমার কাছে খারাপ লেগেছে যে মানে কষ্ট দিয়েছে আসলে ব্যবধানটা এত হইতে, যে 5-0। তারপর আমাদের বোনেদের জন্য খারাপ লেগেছে এই জন্য, তারা কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। তাদের কথা ছিল জাপানে গিয়ে প্রস্তুতি নিবে, তারা কিন্তু সেটা পারেনি। পরে চৈটাঙে একটা ইপিজেটে যেয়ে তারা প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে আমরা যে ভারতের কথা বলি, যেহেতু দক্ষিণ এশিয়ার থেকে ভারতও খেলছে, ভারতে কিন্তু টার্কিতে গিয়ে অনেকগুলা ইউরোপিয়ান ক্লাবের সঙ্গে তারা ম্যাচ খেলেছে। তো আপনার এই মেয়েদের যদি এই সুযোগগুলো দিতাম, এবং আমার মনে হয় যে আমাদের মেয়ের ফুটবল দলটা আসলে তারা সাগর পাড়ি দিতে নেমেছে, অথচ দেখেন ছেলেদের ফুটবল আমরা নদীও পাড়ি দিতে পারিনি। তো তারা যে এই পর্যায়ে এসেছে এই জন্যই তাদেরকে স্যালুট। বাট সব কিছুর পরে আমার মনে হয় যে ফিজিক একটা ব্যাপার। আমরা 3 দিন বিরতি পেয়েছি, আমাদের মেয়েরা কিন্তু রিকভারি সেশনগুলো পায়নি। ওই সময় যে মাসলগুলো থাকে সেটা অন্যান্য দলগুলো যেভাবে করে, হয়তো আমাদের জন্য সেটা সময় লাগে বেশি। এবং আজকে রোদের কথা বলেছে, প্রচণ্ড রোদ ছিল, দুপুরে খেলা 1টার সময় খেলা হয়েছে সিডনিতে, প্রচণ্ড গরম ছিল, মেয়েরা হাঁপিয়ে গিয়েছেন। এবং আমরা চেষ্টা করেছিলাম চীনের সঙ্গে, যেটা আমরা করেছি যে আপনার কাউন্টার অ্যাটাকে গিয়েছি, লং পাস খেলেছি, কাট করেছি, কিন্তু এইখানে সেই সুযোগটাই পাইনি। কারণ ওদের এত স্পিড, এত পাওয়ার, আপনি ওদের সঙ্গে আসলে আমরা দৌড়েই পারিনি। মানে সব কিছু মিলে আমরা অনেকটা পিছিয়ে। তবে আমি যেটা বললাম যে এই মেয়েদেরই যদি আমরা, এই বোনদের যদি আমরা সুযোগ দিতে পারি, তাদের ইউরোপিয়ান ক্লাবে রেখে কিছু মানে আমরা লবিং মানে এজেন্ট দিয়ে যদি কোনো ক্লাবে আমরা তাদেরকে খেলাতে পারি তাহলে হয়তো হয়। আরেকটি ব্যাপার যে আপনি খেয়াল করেন, প্রত্যেকটা দেশের ফুটবল কিন্তু গড়ে ওঠে আসলে ক্লাব ভিত্তিক। আমাদের এখানে কিন্তু উল্টা, আমাদের এখানে ক্লাব থেকে আপনি বাফুফে কেন এই দল গড়বে, এই দল গড়ার কাজ তো আসলে ক্লাবের। ক্লাবগুলোর থেকে মেয়েরা খেলবে, প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে, তখন থেকে সেখান থেকে আপনি বাফুফে নিয়ে আসবে। কিন্তু আমাদের এখানে মেয়েদের এক জায়গাটা রেখে একাডেমির মতন করে রাখা হচ্ছে। তো ওই মেয়েদের সাথে আমাদের মেয়েদের তফাৎটা ছিল আসলে প্রফেশনালিজমের। আমরা একাডেমির দল মনে হয়েছে, আর তাদেরকে মনে হচ্ছে চূড়ান্ত প্রফেশনাল। আমরা একটু নাইম ইসলামের কাছে জানতে চাই, যেটা হচ্ছে আপনি ক্রিকেটার এবং ক্রিকেট নিয়েই থাকেন সবসময়, ফুটবল দেখা হয় কিনা, নারী এশিয়ান কাপ চলছে, ম্যাচ দেখেছেন কিনা, কিংবা কোনো মানে তাদের কোনো খোঁজ খবর রেখেছেন কিনা?
আমি চায়নার সাথে একটু খেলা দেখা হয়েছিল আমার, তারপরে আমি বলবো যে বাংলাদেশের মেয়েরা আমাদের যথেষ্ট ভালো করছে। আমি ফুটবল মেয়েদের সম্বন্ধে অত ডিটেলস আমি জানি না, বলতেও পারবো না, কিন্তু আমি যেটা শুধু বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ফুটবলের যে ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিস পাওয়ার পরে মেয়েরা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, যা রেনোমেশন পায়, সব কিছু পাওয়ার পরে তারা যে ধরনের পারফরমেন্স ডেলিভার করে, আমার মনে হয় হ্যাটস অফ তাদেরকে। তারা বাংলাদেশের জন্য যে সম্মানটা এনেছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। আমার মনে হয় এটা একটা খুব ভালো টাইম যে মেয়েদের ফুটবলের পিছিয়ে ইনভেস্ট করার জন্য, কারণ তাদের পিছিয়ে যদি আপনি ইনভেস্ট করেন, তারা বাংলাদেশের জন্য অনেক বড় কিছু বয়ে আনতে পারে। লাস্ট প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে সঞ্জয় শাহ পিয়ালের কাছে বাংলাদেশের আরও বেশ কয়েকটা ম্যাচ বাকি আছে, সেই জায়গা থেকে বাংলাদেশের প্রাপ্তিটা কি হতে পারে, কতটুকু বাংলাদেশ অর্জন করতে পারে, যে নারী ফুটবল আসলে যতটুকু এগিয়ে গেছে এর থেকে আর কতটুকু সামনে যেতে পারে? যেটা বলছিলাম যে তারা সাগর পাড়ি দিয়েছে এবং দারুণ একটা সুযোগ কিন্তু আমাদের সামনে আছে, এখনও ছিল বলবো, এখন আসলে হয়ে গেছে। সেটা হলো যে আমরা যদি এই 12টা দলের ভিতর থেকে 6 নম্বর থাকতে পারতাম, সরাসরি ব্রাজিলে আমরা মেয়েদের বিশ্বকাপ খেলতে পারতাম, এবং 8 দলের ভিতরে থাকলে কিন্তু আমরা অলিম্পিক খেলতে পারবো এবং এটাও করতে পারবো। তো 8 দলের ভিতরে থাকতে হলে আমাদের সেরা 3-এ থাকতে হবে। তো আপাতত এই মুহূর্তে আমাদের গ্রুপে, বি গ্রুপে সেরা 3-এ কিন্তু আমরা নেই, আমরা 4-এ নেমে আসছি, কারণ আমাদের গোল ব্যবধান -7, উজবেকিস্তান -6। আমাদের পরের ম্যাচ উজবেকিস্তানের সঙ্গে, সেখানটায় যদি আমরা জিততে পারি তাহলে আমাদের জন্য একটা সুযোগ থাকবে সেরা 3-এ, মানে যেটা 8-এ থেকে অলিম্পিক এবং ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা এবং প্লে অফ খেলা। তো আমার মনে হয় যে আপাতত ওই উজবেকিস্তান ম্যাচ যেটা পারতে হবে, এটা অস্ট্রেলিয়াতে না, তো ওইখানে যদি আমরা এটা ভালো করতে পারি এবং কয়েকটা দিন সময় আছে, আমার মনে হয় যে আরও বেশি করে একটু অ্যানালিসিস করে, নিশ্চয়ই বাটলার এটা করছেন এবং তিনি যেটা সবসময় করেন যে আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করেন, সেটাই ধরে রেখে আমরা অন্তত গোল, এতদিন আমরা সেভ করার চিন্তা করেছি কিংবা খাইনি, বাট এখন আমাদের অবশ্যই গোল দিতে হবে, নাহলে কিন্তু আমরা গোল ব্যবধানে বেশ পিছিয়ে যাব। আসলে আমরাও নিজেরাও প্রত্যাশা করছি আসলে বাংলাদেশ খেলতে গিয়েছে এবং নারী ফুটবলটা আরও এগিয়ে যাক এবং ভালো কিছু অর্জন করে নিয়ে আসুক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে খেলার আড্ডায় যুক্ত হয়েছিলেন। আবার কথা হবে। দর্শক দেখছিলেন খেলার আড্ডা, স্বাগত আবারও জানাবো। পরবর্তী সপ্তাহে আবারও আপনাদের সাথে ফিরে আসবো, আরও আলোচনা করব।